জয়া মিত্র সেই বিরল সাহিত্যিকদের দলে পড়েন যারা প্রাথমিকভাবে সাহিত্যিক নন, কিন্তু সাহিত্যের তাঁদের ছাড়া চলেও না, কারণ তাঁদের সাহিত্যের উৎস তাদের যাপন, অভিজ্ঞতা আর অনন্যতা। ভূমধ্যসাগর পত্রিকাটির সম্পাদনার কাজ ছাড়াও তথাকথিত অভদ্রবিত্ত সমাজের জন্য সারা জীবন কাজ করে গেছেন, করে চলেছেন তিনি। আজ গল্পে আড্ডায় রৌহিনের আসরে প্রিয় শ্রোতা বন্ধুদের যে গল্পটি শোনাতে চলেছি, সেই ছকের বাইরে গল্পটিও তার এই নিজস্ব অভিজ্ঞতারই এক অনবদ্য চিত্ররূপ। এই গল্পটি সংকলিত আছে দেশ পাবলিশার্স প্রকাশিত জয়া মিত্র শ্রেষ্ঠ গল্প বইটিতে। বইটি অনলাইনে পাবার সুলুক সন্ধান যথারীতি রইল বর্ণনার বাক্সে। আসুন এখন শুনে নিই জয়া মিত্রের গল্প ছকের বাইরে, পাঠে আমি রৌহিন। ছোট দিদি, কি সুন্দর যে তোর এই ফুলগুলো। তুই বাইরে গিয়ে চুল আঁচড়াচ্ছিস কেন? ঘরে আয়না আছে। এইগুলোকে দেখবো বলে। সত্যি রে, দেখে দেখে আর আশ মেটে না। তোকে দিতে পারতাম চারা তুলে, কিন্তু তোদের ওখানকার গরমে দূর, যেখানে আছে সেখানেই ভালো। এ কি গল্পের মতো পেয়েছিস? বাহ, এই মেয়েটা কি ভালো গান গায় বলে রাজপুত্র তাকে বিয়ে করে ফেললেন। জেলের মেয়ের এত বুদ্ধি, রাজামশাই তাকে বিয়ে করে ফেললেন। যা যেখানে আছে সেখানেই ভালো। দাঁড়াও দাঁড়াও, কে কাকে বিয়ে করে ফেলছে? বলতে বলতে বাথরুম থেকে বেরিয়ে ডাইনিং স্পেসে এসে দাঁড়ায় সমর। তার গেঞ্জিতে চুলের জল গড়িয়ে পড়েছে কোথাও কোথাও, যদিও হাতে তোয়ালে। সেটা দিয়ে মাথা ভালো করে ঘষতে ঘষতে সে বলে, কে বিয়ে করেছে এ বাড়িতে, আমি ছাড়া? রুক্মিণী হাসে, তোমার ছাড়া আর কারো বুঝি বিয়ে হতে নেই? সমর খুব চিন্তিত মুখ করে, হ্যাঁ আছে, আছে তো বটেই, কিন্তু কে আর? তোমার দিদির ভাগ্যে তো এই রাজপুত্রটি জুটেই গিয়েছে। আর তুমি, তুমি কি আর সত্যি আমার বুকে শেল হেনে অন্য কারুর ঘর আলো করে গিয়ে উঠবে? মৌসুমী রান্নাঘর থেকে বোনের জলখাবারের থালা হাতে করে বেরোতে বেরোতে তাড়া দেয়, যত রাজ্যের বাজে কথা। আমার বোন কি হেজাকবাতি? তোমাদের ঘর আলো করা ছাড়া কাজ নেই তার? এখন এইসব হচ্ছে, আর হঠাৎ বলবে দেরি হয়ে গেল, আমাকে আর তরকারি তরকারি দিও না। রুক্মিণী বলে, অত আহ্লাদ দিলে ছোড় দিদি, আমিও তাই বলতুম রে। সমরের শার্ট পরা হয়নি, প্যান্টের ভেতর গেঞ্জিটা গুঁজতে গুঁজতে এসে সে চেয়ার টেনে বসে পড়ে। কেন, তোমার রূপপুরের লোকজন কি তোমার ধমকের ভয় সিটিয়ে থাকে? গিয়েই দেখো না একবার। রুম্পা টুম্পির একটুও ইচ্ছে নেই স্কুল যাবার। মাসি এসেছে 3 বছর পর। টুম্পি প্রথমে একটু আলগা হয়ে থাকছিল। তার 7 বছরের জীবনে মাসির স্মৃতি খুব স্পষ্ট নয়, কিন্তু দিদিকে মাসির সঙ্গে সেঁটে থাকতে দেখে তার আর উপায় থাকে না। দুজনেই স্নান করতে যেতে স্কুল ব্যাগ গোছাতে দেরি করতে থাকে। মৌসুমী একটুও প্রশ্রয় দেয় না তাদের। মাসিমণি সারা রাত বাসে এসেছে, একটু বিশ্রাম করবে, তারপর বিকেলে তোমাদের সঙ্গে গল্প করবে। আজ শুক্রবার, তারপর 2 দিন আছেই ছুটি। রুক্মিণী বলে, থাক না ছোট দিদি, আমি বাসে ঘুমিয়ে এসেছি রে। মোটেই না, এতদিন পর আমরা 2 বোন একটু গল্প করবো না বুঝি? তাও তো এক্ষুনি চলে যাবি। এক্ষুনি বুঝি? 3 দিন আছে হাতে। ছাই, একটু পরেই দেখবি রাত হয়ে গেল, রাত পোহালেই আবার সংসার, দিন শেষ, তারপরেই তো তোর যাওয়া। আর 2 দিন থেকে যেতে পারবি না রুকু? এবার পারবো না রে, আবার তো আসবো। সমর অফিসে বেরোবার আগে রবিবারের দার্জিলিং মেলে বোনের রিজার্ভেশনের কথা মনে করিয়ে দেয় মৌসুমী। বাড়ি খালি হয়েছে, বিধ্বস্ত রণাঙ্গনের মতো সমস্ত জায়গাটার চেহারা। রুম্পা টুম্পির ছাড়া জামা বসার ঘরের বেতের সোফায়, সমরের মাথা মোছা আধভেজা তোয়ালে খাটের ওপর, 2 পাটি হাওয়াই চটি দুপাশে উল্টে আছে, টেবিলে এঁটো প্লেট বাটি, রান্নাঘরের ভেতরটাও অগোছালো। রুকু বাচ্চাদের পড়ার টেবিলটা গোছাবার চেষ্টা করছিল। মেঝেয় পড়ে থাকা সবুজ আধাস্বচ্ছ রবারটা হাতে তুলতেই মৌসুমী তাকে ডাকে, একদম ওগুলোয় হাত দিবি না এখন, আগে এদিকে আয়। টেবিলে মাঝারি একটা কাপ আর বড় 1 মগ কফি ভর্তি, একটা প্লেটে রুটি তরকারি। এঁটো প্লেটগুলো রান্নাঘরে রেখে এসে বসতে বসতে মৌসুমী বলে, জেঠিমার দেওয়া এই একটা শিক্ষা আমি একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলি। তোর মনে আছে সবাই বাড়ি থেকে চলে গেলে বাড়িটা কি হয়ে থাকতো? জেঠিমা কোনো দিকে একটুও গ্রাহ্য না করে নিজের খাবারটি নিয়ে বসতেন। বলতেন, আর তো কেউ করবে না,
তাই নিজের উপর নিজেই মায়া করি। নিজেরই কই, শ্যামা সুন্দরী, আগে মন শান্ত কইরা নিজের পেটে কিছু দাও। পেটে কিছু গেলে মাথা ঠান্ডা হয়, নাইলে শরীরে বল পাইবা কই। আমিও তাই করি, না হলে এই যে একবার শুরু করবি, শেষ করে ঘরে যেতে যেতে বেলা 2টো। তরকারি মুড়ে এক টুকরো রুটি বোনের মুখে দিয়ে দেয় মৌসুমী। স্নানের জল গরম করে দেওয়ার কথা বলে। রুকু বাধা দেয়। খাবার টেবিলের জিনিসপত্র তুলে রান্নাঘরে গুছিয়ে রাখতে রাখতে বলে, আর কিছু রান্না করিস না ছোট দিদি, এগুলো গুছিয়ে নিয়ে চল বসি। রান্না কি ভাবছিস আমাদের দুপুরের জন্য করব? বিকেলের জলখাবার, রাতের তরকারি এখন না করে রাখলে তো তখন আবার বসতে হবে। দুবেলা রাখতে আমার একটুও ভালো লাগে না রে। তাছাড়া রুম্পা 6-এ উঠলো তো, ওদের নিয়েও বসতে হয়। কাল তো ওদের ছুটি, রাত্রে খিচুড়ি করব। বিকেলের জন্য কি হবে বল। ফ্রিজটা খোল দেখি তরকারি পাতি কি আছে। তরকারি নেড়ে চেড়ে দেখে রুকু বলে, ছোট দিদি, বিকেলে ওরা ফিরলে আমি চাউমিন করে দেবো, তোর গাজর আছে, ক্যাপসিকামও আছে। দুপুরবেলা খাটের ওপর পাশাপাশি শোয়ে দুই বোন। রুকু দিদির গা ঘেঁষে আসে। কতদিন পর এরকম করে তোর কাছে শুয়ে আছি না রে ছোট দিদি। মৌসুমী আস্তে আস্তে বোনের মাথার চুলে বিলি কেটে দেয়। খানিকক্ষণ চুপ করে থেকে রুকু জিজ্ঞেস করে, তুই অন্যদিন দুপুরে ঘুমস? না, খানিকক্ষণ শুয়ে থাকি, কাগজটা একটু দেখি, কখনো 1-2টো চিঠি লিখি। আজকাল তো অবশ্যই চিঠি লেখার পাট উঠেই গেছে, মাকেও আর চিঠি লিখি না কতকাল। সপ্তাহে একবার হয়তো ফোনে একটু কথা বললাম, ব্যাস। চিঠি লিখবার, চিঠি পাবার পাটই উঠে গেছে। ঠিক বলেছিস, অথচ চিঠি কতবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়া যায়, ফোনের কথা কি আর বারবার করে শোনা যাবে পরে? তুই এর মধ্যে শেষ কবে গেছিস শ্রীরামপুর? গত মাসে গিয়েছিলাম, ওই মাঝামাঝি সময়, কলকাতা থেকে ফিরবার পথে। কলকাতা কেন? স্কুলের কাজ ছিল। কেমন আছে রে মা বাবা? মনে হয় আমি চিন্তা করি বলে ওরা ফোনে আমাকে সবসময় ঠিক কথা বলে না। কথা বলতে বলতে মৌসুমী অনুভব করে শিথিল হয়ে আসছে রুকুর শরীর। বেচারি, যতই বলুক বাসে ঘুমিয়েছি, ওরকম ঝাঁকুনিতে ওই বসে বসে কারো ঘুম হতে পারে? ভাত খেয়ে যেই শুয়েছে ঘুমিয়ে পড়েছে। তার এই বোনটাকে নিয়ে মৌসুমীর বরাবরের চিন্তা। ও অন্যদের মতো নয়, ছোটবেলা থেকেই ও অন্যরকম। পাড়ার যত কুকুর, পা ভেঙে যাওয়া শালিক, লেজে ফুলঝুরি বেঁধে ছেড়ে দিয়েছিল বাচ্চারা বেড়াল ছানা, ঠোকর খাওয়া কাক, এরা সব ছিল ওর পোষা। বাটি করে চুন হলুদ গরম করতে, হাঁড়ি করে মোটা চালের ভাত, নয়তো মোটা রুটি বানাতে বানাতে মা একসময় রেগে উঠত, আমি পারবো না আর, বিয়ে হয়ে যখন যাবি রোজ শাশুড়ি আমাকে গালাগালি করবে। আর রুকু দু হাতে মাকে জড়িয়ে ধরে বলতো, বিয়ে হয়ে যাব না মা। তা বই কি, সময় হলে ঠিক যাবে। ও মা, তবে মা তোমাকে নিয়ে যাব। মা কখনো হেসে ফেলতেন, কখনো গম্ভীর হয়ে যেতেন। এও সত্যি খানিকটা প্রশ্রয় মায়েরই থাকতো, নইলে তাদের অন্য বন্ধুদের মায়েরা যখন দুপুর 2টোয় খেয়ে উঠে গিয়ে ঘরে গিয়ে পিত্তান করতেন, তাদের মা কেন মাথার ভিজে চুল তালুতে গিঁট দিয়ে উঠোনের সিঁড়িতে পা ছড়িয়ে বসে কাঠি দিয়ে চুন হলুদ গরম করে লাগাতেন কুকুরের মচকানো পায়ে, আর মুখে সারাক্ষণ বকতে থাকতেন। সাক্ষাৎ শাশুড়ি ঠাকুরুন ফিরে এসছেন আবার। তিনিও যেমন কোনোদিন দুপুরে দুদণ্ড বসতে কি একটু গড়াতে দেননি, এই শয়তান মেয়েও ঠিক তাই। যত রাজ্যের কুটুম আমার বাড়িতে এনে জড়ো করেছেন। বলতেন, কার কপালে যে নাচছে এই গুণধরী, সে হতভাগ্য যে কোন গোকুলে বাড়ছে। অথচ ওই সব বেড়াল, কুকুর, বেজি, চন্দনা, শালিক কোনোটাকেই কোনো দিন পোষার চেষ্টা করেনি রুকু। সুস্থ হয়ে গেলেই ছেড়ে দিত। কুকুরগুলো অবশ্য যেত না। রুকু বাড়ি থেকে বেরোলেই সারমেয় বাহিনী তাকে গার্ড অব অনার দিতে দিতে চলতো রাস্তার মোড় পর্যন্ত। কিন্তু সেই গোকুলে বাড়তে থাকা ছেলেও জুটেছে দেখে স্বস্তি পেয়েছিলেন মা বাবা। ইন্টার কলেজ কম্পিটিশনে জয়ন্তর সঙ্গে আলাপ হয় রুকুর। কোন একটা কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সদ্য ঢুকেছে, গায়ে তখনও ইউনিভার্সিটির গন্ধ। হিন্দ মোটরসে চাকরি করতেন তার বাবা, রিটায়ার করে কলকাতায় বাগবাজারের বাড়িতে ফিরে গিয়েছেন। বছর 2 ওরা পরস্পরের সঙ্গে মিশেছে। আলাপের প্রথম পর্যায়েই স্বভাব মতো রুকু জয়ন্তকে টেনে এনেছিল নিজের বাড়িতে। মা বাবা ছোট দিদির সঙ্গে আলাপ করিয়ে দেয়নি এমন নাকি কোনো বন্ধু নেই তার। তাদের বাড়িতে এসে জয়ন্তর ভালো লেগেছিল, অন্তত তাই তো বলেছিল সে। সাধারণ মধ্যবিত্ত পরিবার, হ্যাঁ
মেয়ে দুটি লেখাপড়ায় ভালো। পুরনো ধাঁচের বাড়ি, ছড়ানো উঠোন, কাঁঠাল গাছ, নারকেল গাছ, ইটের রেলিং দেওয়া ছাদ, সবই নাকি খুব সুন্দর আর স্নেহ মাখা মনে হয়েছিল জয়ন্তর। সে বাবা মায়ের এক ছেলে, হিন্দ মোটরে কলোনির কোয়ার্টারে থেকেছে চিরকাল। 8 বছর বয়স থেকে থেকেছে হোস্টেলে, কলেজ ইউনিভার্সিটি বাগবাজারের বাড়ি থেকে। এমন খোলামেলা আবহাওয়া, বাবা মায়ের সঙ্গে মেয়েদের এমন সহজ সম্পর্ক দেখে প্রথম প্রথম যেন একটু অস্বস্তি পেত। সহজ হয়ে যাওয়ার পর একদিন মৌসুমীকে ঠাট্টা করেছিল, খোঁড়া পোড়া অল্প বুদ্ধিদের প্রশ্রয় তো তোমাদের বাড়িতে বরাবরই আছে, কি বলো? মৌসুমীর বিয়ের তখন ক বছর হয়েছে। সমর নর্থ বেঙ্গলের ছেলে, সরকারি চাকরি করে, মানানসই চেহারা। কোনো টাকা পয়সার চাহিদা ছিল না ওদের। কাগজের বিজ্ঞাপন দেখে এমন সম্বন্ধ হাতে পেয়ে খুব খুশি হয়েছিলেন ওদের বাবা মা। রুক্মিণীর বিয়ে তো ঠিক হয়েই আছে। জয়ন্তর মা বাবা জানেন। রুকুকে নিজেদের বাড়িও দু একবার নিয়ে গিয়েছে জয়ন্ত। প্রথম দিকে বিয়ের জন্য দুজনের কারুরই তেমন তাড়া ছিল না। রুকুর বিএসসি শেষ না হলে এসব বিষয়ে কোনো কথা উঠতেই পারে না। পরীক্ষার রেজাল্টও যখন বেরিয়ে গেল, রুক্মিণীর মাই ডেকে বললেন। তারপর প্রথম যখন ফর্মালি মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে জয়ন্তদের বাড়ি গেলেন রুক্মিণীর মা বাবা, জয়ন্তর বাবা 50,000 টাকা চাইলেন তার ছেলের জন্য আর একখানা স্কুটার। বললেন, এটা পণ নয়, বৌভাতের তো একটা খরচা আছে, আমাদের আত্মীয় স্বজনও অনেক, সেই খাওয়া দাওয়ার খরচা আপনার মেয়ে জামাই নিজের টাকায় ইচ্ছে মতো করতে পারবে, সেজন্যই। 50,000-এ ধরুন আজ একটা বড় ভোজের খরচ ওঠে না, তবে ওটা একটা শুরু করার মতো কাজে লেগে যাবে। স্কুটারের ব্যাপারেও তার একই বক্তব্য। তিনি তো আর উঠবেন না স্কুটারে, চড়বে ওদেরই জামাই। তার কলেজে যাতায়াতের সুবিধে, বিকেলে নিজেরা ঘুরতে যাবে, তখনই বা কিসে যাবে। হতবুদ্ধি হয়ে ফিরে এসেছিলেন চন্দ্রনাথ বাবু আর তার স্ত্রী। জয়ন্ত বাড়িতে ছিল, সামনে আসেনি, আলোচনায় কোনো ভাগও নেয়নি। পরদিন রুক্মিণীর সঙ্গে দেখা করে তাকে বোঝায়, আমি মেসোমশায়ের পক্ষ নিয়ে বললে বাবা প্রথমেই খুব চটে যেতেন, ফলে তোমার সম্পর্কে ওদের অ্যাটিটিউডটা ভালো হতো না। তুমি জানতে যে ওরা টাকার কথা বলবেন? আন্দাজ করেছিলাম। আসলে আমাদের বাড়ি তো জানো খুব পুরনোপন্থী। যেহেতু পরিবারের বাকি সব ছেলেদের বিয়ে ওইভাবেই হয়েছে, আমি তোমার পরিবারের অন্য ছেলেদের ব্যাপারে ইন্টারেস্টেড নই বলে রুক্মিণী চলে এসেছিল তখনকার মতো। বাড়িতে একেবারে শক্ত করে বলে দিয়েছিল ওখানে বিয়ে সে কোনো মতেই করবে না। তার বাবা মা বোঝাবার চেষ্টা করেছিলেন, এই ছেলের সঙ্গে তার মনের মিল হয়েছে, ছেলেটি যখন এমনিতে ভালো, বাবা মায়ের মুখের উপর সব সময় তো কথা বলা যায় না। এটা তো সব সময় নয় বাবা, এরকম সময়ও একটা অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলতে পারে না, তার উপর কি করে ভরসা করব আমি? ওটা তো আমার নিজের বাড়ি নয়, ওদের বাড়িতে। রুকুর মা বলেছিলেন, বিয়ে হয়ে গেলে ও বাড়িই তোর নিজের বাড়ি হবে রুকু, মেয়েদের শ্বশুর বাড়ি তাদের নিজেদের বাড়ি। না মা, তা কি করে হবে? যাদের সঙ্গে গোড়াতেই এত বড় অমিল, যাদের জানি না চিনি না, তাদের বাড়ি কি আপনা থেকেই নিজের বাড়ি হয় কখনো? থাকতে থাকতে একটা জায়গায় মানুষের ভালোবাসা হলে তবে তো সেটা বাড়ি হবে। কিংবা ধরো বাড়ির মতো হবে, টাকা দিয়ে যদি হোস্টেলে রাখো, তো অনেক দিন থাকলে হোস্টেল কি বাড়ি হয়ে যায়? আর না হলে একটা কাজ করো, তোমরা টাকা দিচ্ছ, সেই দাম দিয়ে ছেলে কিনে এনে বাড়িতে রাখো, তাতে তো কারো কোনো অসুবিধে থাকবার কথা নয়। বারে বারে কথাবার্তা ঘুরে ফিরে এইরকম সব জায়গাতেই এসে পৌঁছাচ্ছিল। আচমকা মা যেন একেবারে চুপচাপ হয়ে গিয়েছিলেন। একবার জয়ন্ত বাড়িতেও এসেছিল, রুক্মিণী বিশেষ কথা বলেনি তার সঙ্গে, কোনো নিরিবিলিতেও যেতে রাজি হয়নি। জয়ন্ত বলেছিল, তুমি ব্যাপারটাকে এত বড় করে নিচ্ছ কেন? আমি কি কিছুই নই? উত্তরে রুক্মিণী বলে, তুমি বড় করে নিচ্ছ না বলেই তো আমি তোমাকে আর চিনতে পারছি না। একটু বুঝবার চেষ্টা করো রুকু, পরে দেখবে এগুলো ঠিক হয়ে যাবে। যে বোঝাপড়াটা 2 বছরে হয়নি, অথচ আমি ভেবেছিলাম তুমি আমাকে বোঝো। তোমাকে না বুঝলে কি আজকে আমি আসতাম? তাহলে আমি তোমাকে কিছু বুঝিনি। তোমার বাবা মা পণ চাইতে পারেন, এটা জেনেও তুমি আমাকে বলনি, কারণ তুমি জানতে যে এটা শুনলে আমি রেগে যাব। তাই ভেবেছিলে আমার বাবাকে রাজি করিয়ে নেবে। একে প্রেম বলে না জয়ন্ত। এরকম ঠান্ডা মাথায় ফন্দি করতে পারো, এ কথা তো এতদিনের মধ্যে কখনো বুঝে উঠতে পারিনি আমি।
জয়ন্ত এমনও বলেছিল, আচ্ছা বেশ, আমি যেমন করে হয় বাবাকে রাজি করাবো, কিচ্ছু দিতে হবে না কাউকে, দরকার হলে আমরা রেজিস্ট্রি বিয়ে করব। রুক্মিণী রাজি হয়নি। যে একবার এরকম জায়গায় অসৎ হতে পারে তাকে আর কখনো জেনে বুঝে বিশ্বাস করা যায় না মনে হয়েছিল তার। তোমাকে আমি শ্রদ্ধা করতাম জয়ন্ত, আর করি না। যাকে শ্রদ্ধা করব না, বিশ্বাস করতে পারবো না, তাকে বিয়ে করতে যাব কেন বলো? জয়ন্ত চলে যাবার সময় মৌসুমীর মা কেঁদে ফেলেছিলেন। রুকুর সম্পর্ক ধরেই তুমি এ বাড়িতে আসতে জয়ন্ত, কিন্তু আমি তো অত হিসেব রাখতে পারিনি। আমি তোমাকেও আমার ছেলের মতোই দেখতাম। মৌসুমী এত কথা মায়ের কাছেই শুনেছিল। কটা দিন মুখে এতটুকু হাসি ছিল না রুকুর। এক একদিন সারা রাত্রি কাঁদতো ফুঁপিয়ে ফুঁপিয়ে, পায়চারি করতো বারান্দায়, ছাদে। অথচ বাবা যখন বলেছিলেন জয়ন্তর সঙ্গে নিজে যোগাযোগ করবেন, তখন কিছুতেই রাজি হয়নি। তার কিছু পরে সমর মৌসুমী গেল শ্রীরামপুর। জোর করে বোনকে টেনে এনেছিল এখানে। সমর যদিও স্ত্রীকে বলেছিল এটা রুক্মিণীর অস্বাভাবিক জেদ, কিন্তু সামনে রুকুর প্রশংসাই করেছিল। ঠাট্টা করে বলতো, আমি কিন্তু আরেকবারও রাজি আছি, বিনাপনেই। বোনের পিঠে হাত রেখে শুয়ে থাকতে থাকতে মৌসুমীরও চোখ লেগে গিয়েছিল। ঘুম ভেঙেছে কাজের মেয়ের দরজা ঠেলার শব্দে। উঠে দরজা খুলতে না খুলতেই দুই মেয়ে এসে হাজির। পিঠ থেকে ব্যাগ না নামিয়েই দুজনে মাসির ওপরে। বিকেলে সামনের লনটুকুতে গিয়ে বসলো তিনজনে। রুকু বলেছিল একটু বাজারে যাবার কথা, রাত্রে আর রান্নার ঝঞ্ঝাট না করে কোথাও খেয়ে নিয়ে ফেরা হবে। মৌসুমী উড়িয়ে দিল, বাড়ি থেকে সেজে গুজে বেরিয়ে দোকানে বসে খাও, আবার হেঁটে হেঁটে বাড়ি ফেরো, এখানে কি আর ট্যাক্সি আছে? সুতরাং সন্ধেবেলা সমর আর রুক্মিণী বাজারে যাবে, রাতে তারাই রাঁধবে, মৌসুমী কেবল বসে গল্প করবে, বাচ্চাদের আজ ছুটি। বিকেলে তাই বাবা মা আলাদা, এখন কেবল রুম্পা আর টুম্পি আর মাসি। দুই বোনে মাসির সঙ্গে নানা রকম দরকারি কথা সেরে নেয় বাগানে বসে। মাসিমণি, তুমি স্কুলের মিস নাকি গো? তোমার স্কুলে কারা পড়তে আসে? ওরা পড়া না পারলে তুমি কি ওদের হাতে স্কেল দিয়ে মারো? রাত্রে রান্না খাওয়ার মধ্যে মধ্যেও প্রায় একই সব প্রশ্নোত্তর চলে। এবার কেবল প্রশ্নকর্তারা আলাদা। কতদিন হলো রুকুর রূপপুরের স্কুলে, কত ছাত্রছাত্রী, জায়গাটা কিরকম, গ্রাম জায়গা, আশেপাশে কিছু নেই, ফাঁকা। শুনে সমর বলে, তাহলে এবার গানটা প্র্যাকটিস করে নাও বরং। ওই স্কুলের জনগণমন শেখানোর মতো গান রুকু যথেষ্ট জানে। আরে জনগণর গান নয় রে বাবা, এ অন্যটা। কি অন্য? জিজ্ঞাসু চোখে তাকায় রুক্মিণী। সমর হাসে, বুঝলে না, ফিল্মের হাফ টাইমের বেশি পার হয়ে গেছে। ভুল বোঝাবুঝি, মান অভিমান করে দূর গ্রামে বাচ্চাদের স্কুলে পড়াতে আসা পর্যন্ত। এবার শুধু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তুমি গান গেয়ে গেয়ে ছেলেপুলে পড়াবে, ব্যাস। হিরোর আগমন, ঘোর অনুতাপ, তারপর আর কি। মৌসুমী তাড়া দিয়ে ওঠে, চুপ করো তো, যত রাজ্যের বাজে কথা। বাজে কথা নয় সখী, এইটাই ফর্মুলা, না হয়ে যাবে কোথায়? আমার একমাত্র শালিকা বিরহে শুকিয়ে যাচ্ছে। রুকু এতক্ষণ কোনো কথা বলেনি, এবারে হাসি মুখে বলে, এটাকে অন্তত শুকিয়ে যাওয়া বলে না সমরদা। শেষ পর্যন্ত রান্না দুবনে মিলেই করে। সমর সারাদিন রুকুর টিকিট করা ছাড়া আরো একটা কাজ করে এসেছে। অফিসের একটা গাড়ি ঠিক করেছে, তেলের খরচটুকু দিলে সব শুদ্ধ তিস্তার ব্রিজ পেরিয়ে জঙ্গলের ধারের রাস্তা ধরে খানিক দূর বেড়াতে নিয়ে যাবে। পরের দিন শনিবার। তিস্তাকে এখানকার লোকেরা বলে তিস্তা বুড়ি। জায়গাটায় নদীর বেড অনেকটা চওড়া, জলের পাশে বেশ খানিকটা বালি, কাছাকাছি অল্প জলের মধ্যে বিশাল বিশাল পাথর। একটুখানি দূরেই বাঁদিকের জঙ্গলের ভেতর থেকে একটা বেশ বড় মতো ঝর্ণা এসে ঝাঁপিয়ে নামছে তিস্তার জলে। সেখানে জলের আলোড়ন, নীল জলে ফ্রিল দেওয়া সাদা ফেনা। একটা নিচু পাথরের উপর বসে রুকু এক দৃষ্টে সেদিকে চেয়েছিল। ঘন্টা দুই হয়েছে তারা এসেছে এখানে। রুম্পা টুম্পির সঙ্গে এতক্ষণ ছুটোছুটি করে প্রচুর খেলা হয়েছে বালির ওপরে, তাতে মৌসুমীও যোগ দিয়েছে খানিকটা। সমর ছবি তুলেছে অনেক। এবারে যেন ক্লান্ত হয়েই সবাই একটু চুপচাপ বসেছে। বেলা প্রায় 12টা, কিন্তু নদীর এত কাজ ঘেঁষে বসেছে বলেই বোধহয় বাতাস বেশ ঠান্ডা। ছুটোছুটির ঘামটুকু শুকিয়ে যাওয়ার পর আর একটুও গরম লাগছে না। বাড়ি থেকে লুচি মাংস তৈরি করে আনা হয়েছে, মুড়িও আনা হয়েছিল,
পথ থেকে কেনা হয়েছিল মিষ্টি, চপ, ফ্লাস্কে চা। প্রথমে কথা হয়েছিল সকালে পাউরুটি, ডিম সেদ্ধ, কলা খাওয়া হবে। মৌসুমি সবচেয়ে আগে খারিজ করে দিয়েছে সেটা। রোজ ব্রেকফাস্টে ওই টোস্ট আর টিফিনে ডিম আর কলা। পাউরুটি দেখলেই দম আটকে আসে আমার। কেন, অন্য কিছু খাওয়া যায় না? কি নেওয়া যাবে বলো, যাতে পেট ভরা থাকে অনেকক্ষণ? বাচ্চাদের না হলে তো খিদে পেয়ে যাবে। খিদে পেলে আবার খাবে, তা বলে রোজকার ওই রুটি ডিম সেদ্ধর মধ্যে আমি নেই। শেষ পর্যন্ত জিলিপি, চপ, মুড়ি। বাড়ি থেকে অতি সুগৃহিণীর মতো পেঁয়াজ, শশা, আলু সেদ্ধ, নারকেল পর্যন্ত কুচিয়ে নিয়ে এসেছিল মৌসুমি। হই হই করে একবার খাওয়াও হয়েছে সেসব। একটা বিপত্তি অবশ্য হয়েছিল। খবরের কাগজ পেতে মাখা মুড়ির বেশ খানিকটা অংশ নদীর বাতাসে ছড়িয়ে গেল সকলের খিলখিল হাসির সঙ্গে। এখনো আশেপাশের বালিতে তার কতক অংশ ভিজে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। সমর জোরে ডাকে, রুকু, এখানে এসো। কি করছো ওখানে একা বসে? রুম্পা আর টুম্পি ততক্ষণে গুনগুন করে একটা দাবি জানাতে শুরু করেছে, তারা নদীতে স্নান করবে। মৌসুমি একটু ভয় পাচ্ছে, কিন্তু তার গলায় ঠিক রাগ বা সেরকম নিষেধ নেই। সমরেরও তাই। রুকু বরং নদীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আন্ডার কারেন্ট নেই দিদি? দুই মেয়ে একসঙ্গে বলে ওঠে, আমরা পাড়ের একদম কাছাকাছি থাকবো। মৌসুমি তর্জন করে, এই কাছাকাছি থাকবি আবার কি রে, সর্দার হয়েছে সব? বাবা যদি রাজি হয়, বাবার হাত শক্ত করে ধরে থাকবি। পাথর দেখেছিস কিরকম? বাবার হাত যে ছাড়বে, স্রোতে ভেসে গিয়ে তারই মাথা ঠুকে যাবে ওখানে, বুঝবি মজা তখন। এরপর আর অনুমতির কিছু বাকি থাকে না। একটা কথা শুরুতেই উঠেছিল, স্নান করে পড়বে কি? যা হাওয়া, তক্ষুনি পোশাক না পাল্টালে জ্বর অবধারিত। তখন এই প্রশ্নটাকে সমর গুরুত্ব দেয়নি। সে যা হোক একটা কিছু হবে। কথাটা হলো যে জলে নামবে কিনা, বলেছিল গম্ভীরভাবে। এখন তার পিঠের ছোট কিটব্যাগটা থেকে দু বোনের এক সেট করে পোশাক বেরোয়। মৌসুমি ছদ্ম কোপে চোখ বড় করে, ও তুমি আগেই ঠিক করে রেখেছিলে। সমর একটু অপ্রস্তুতভাবে হাসে, না মানে আমার মনে হচ্ছিল ওরা নদী দেখে নামতে চাইতেও পারে। শেষ যেবার এসেছিলাম আমরা, সেটা ছিল বিকেল বেলায়, একটুক্ষণের জন্য, মনে আছে? তখন ওরা আরো ছোট ছিল, এখন বড় হয়েছে তাই নিলাম। আসলে ছোটবেলায় আমরা কিছু একটা করতে চাইলেই বাবা মা এমন করা বারণ করতেন, এত বকতেন, যে পরে আমরা আর কিছু চাইতামই না। যেগুলো করতে খুব ইচ্ছে হতো লুকিয়ে করতাম। আমার তাই মনে হয় আমার মেয়েরা আমাদের সঙ্গে যেন সব শেয়ার করে। সত্যি, এমন সুন্দর জল দেখলে নিজেদেরই স্নান করতে ইচ্ছে করে। বলে ফেলেই খুব লজ্জা পেয়ে যায় রুক্মিণী। নদীতে স্নান করে রুম্পা টুম্পি একেবারে খুশিতে অস্থির। কোনোদিন এর আগে ডুব দিয়ে স্নান করেনি ওরা। সমরও স্নান করে আসে। খেয়ে দেয়ে নিয়ে আবার একটু এদিক ওদিক। ঝর্ণাটা যেখানে নদীতে এসে পড়েছে সেখানে সমস্তটাই পাথরে। সেখানে আর বালির চড়াও নেই, পাথরে পাথরে ধাক্কা খেয়ে জল ছুটে যাচ্ছে। তিস্তায় পৌঁছে যাবার পর যেখানটায় জল পাক খেয়ে ফেনা ভেঙে উঠেছে, মৌসুমি বলে, বয়ে যাওয়া জল দেখতে আমার এত ভালো লাগে। লোকে যে কি সুখে দার্জিলিং যায়, আমাকে তো কোনো একটা নদী কি ঝোড়ার পাশে বসিয়ে দিলে আমি সারাদিন বসে থাকবো। আমারও খুব ভালো লাগে। আকাশের তারা দেখতেও খুব ভালো লাগে আমার। আমার স্কুলটা তো প্রায় একটা গ্রামের মতো জায়গা। সন্ধ্যের পর চারদিক খুব অন্ধকার। 9টা বেজে গেলেই মাঝরাত্রির। আমার কাছে মনু বলে একটা মেয়ে থাকে। আমি আর ও এক একদিন ছাদে গিয়ে বসি, ওকে তারা চেনাই। ও বুঝতে পারে, সবসময় যে পারে এমন না, সপ্তর্ষিটা বোঝে, কিন্তু কালপুরুষ, বৃষরাশি, বৃশ্চিক, মিথুন, বৃহস্পতি, মঙ্গল নাম তো শুনেছে, খুব আগ্রহ করে দেখে। নিহারিকা চেনে, ওরা বলে আকাশগঙ্গা। মেয়ে মানে কত বড় মেয়ে? সমর জিজ্ঞেস করে। এই আমার সমান, কি একটু ছোটই হবে আমার থেকে। ও তোর কাছে থাকে কেন? ঘর সংসার নেই? আছে ছোটদি, 3টে ছেলে মেয়ে আছে, মা আছে। ওর বর ওকে ছেড়ে অন্য মেয়ে বিয়ে করেছে। সবাই খানিকটা চুপ করে যায়। একটু সময়ের জন্য অস্পষ্ট বেদনার মতো কোনো ছায়া তিনজনকে ঘিরে ফেলে, আবার উড়েও যায়, কাছেই কোথাও জমে থাকে। সমরের মনে হয় কথাটা না উঠলেই ভালো হতো। রুকুকে এই 2টো দিন এত ঝলমলে সুন্দর দেখাচ্ছে। ফিরবার পথে গাড়ি ছাড়বার সময় প্রায় সঙ্গে সঙ্গেই বাচ্চারা ঘুমিয়ে পড়ে। বড়রা 3জন কম বেশি ঝিমোয়। ড্রাইভারের পাশে বসে ঝিমোতে নেই জেনেও সমরের চোখ এক একবার ঢুলে আসতে থাকে। ঘন্টা 2 পর যখন বাড়ি পৌঁছানো গেল,
তখন আকাশ থেকে হালকা ঠান্ডা মাটির দিকে নামতে শুরু করেছে। কাল রবিবার, ছুটি, তাই সকালের কোনো তাড়া নেই। আজ সমস্ত দিনটা কেটেছে চমৎকার একটা স্বপ্নের মতো। কাল রুক্মিণীর ফিরে যাওয়া। সন্ধেবেলা তাড়াতাড়ি খেতে বসে ঘুম ঘুম চোখে দুই মেয়ে বলতে থাকে, কাল যেও না ও মাসিমণি। আচ্ছা এখন ঘুমিয়ে পড়, কালকের কথা কাল হবে বলে দুজনকে শোয়াতে নিয়ে যায় মৌসুমী। বসার ঘরে খাটের ওপর বসে সমরও সেই কথাটাই আরেকটু গাঢ় গলায় বলে, কাল না হয় নাই গেলে, টিকিটের কোনো প্রবলেম হবে না। রুক্মিণী দেয়ালের কাছে বুক শেলফের সামনে দাঁড়িয়ে সারাদিনের বেঁধে রাখা বেনি খুলছিল। সে হাসে। হাসবো তো আবার, তুমিও কি ওদের মতো বাচ্চা হয়ে গেলে বলে বইয়ের দিকে ফেরে রুকু। তার হঠাৎ করুণ হয়ে যাওয়া গলা শোনা যায়, যেতে কি আমার ভালো লাগছে সমরদা, কত কিছুই তো আমাদের জোর করে ভালো লাগাতে হয়। তার পিঠের অর্ধেকটা হালকা ঢেউ খেলানো চুলে ঢাকা। সমর হঠাৎ জড়িয়ে ধরায় সে ছটফট করে ওঠে। সমর ওর চোখের পাতায় চুমু খেতে চায়। রুক্মিণী খানিকটা জোর করে সরে যাওয়ায় সমরের ঠোঁট ঘষে যায় তার ঠোঁটের সঙ্গে, অথচ সেটা ঠিক ঠোঁটে চুমু খাওয়াও নয়। রুক্মিণী খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। সমর খানিকটা থতমত খেয়ে বসে থাকে। তারপর আস্তে আস্তে ওঠে। ও ঘরে মৌসুমী টুম্পির গায়ের উপর হাত রেখে শুয়ে আছে। মা মেয়ে দুজনেরই চোখ বন্ধ। রুম্পা শুয়ে শুয়েই ছবির বই পড়ছে। মৌসুমী চোখ মেলে তাকায়, একটু অপ্রস্তুতের হাসি হাসে। তারপর রুম্পাকে একবার ঘুমিয়ে পড়তে বলে ঘর থেকে বেরিয়ে আসে। বাথরুমে জল পড়ার শব্দ। রুকু কি ঠান্ডা জলে চান করছে নাকি? রুকু! বাথরুমের সামনে গিয়ে জোরে হাঁক দেয় মৌসুমী। কল বন্ধ হয়। স্নান করছিস নাকি তুই? সমর বসার ঘরে ফিরে যায় আবার। রুকু কি মৌসুমীকে কিছু বলবে এক্ষুনি? সে আসলে নিজেকে ঠিক মতো বোঝাতে পারল না। খুট করে বাথরুমের ছিটকিনি খোলার শব্দ হয়, আর মৌসুমীর ব্যস্ততা থেকে বোঝা যায় স্নানই করে এলো রুক্মিণী ঠান্ডা জলে। খাবার টেবিলে বসে রুক্মিণীর চোখের দিকে তাকিয়ে সমরের মনে হয় স্নান করেনি শুধু, বাথরুমে গিয়ে ও বোধহয় কাঁদছিল। খেতে খেতে দু চারটে হালকা কথা তোলবার চেষ্টা করে সে, কিন্তু বিশেষ জমে না। টেবিল ছেড়ে উঠে দু বোনে হাতে হাতে জিনিসপত্র রান্নাঘরে তোলে, টেবিল গোছায়। মৌসুমী রুকুর চুল শুকনো করে ঘষে মুছে দেয় আবার। সমর উঠে পড়ে। মৌসুমী চেয়ারের পিছনে দাঁড়িয়ে বোনের চুলগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে দেয়। চুলের ভেতরটা ভেজা নয়। চুল হাতে করে জড়িয়ে খোঁপা বেঁধে মাথায় জল ঢেলেছে। তোর ওখানে জলের কি ব্যবস্থা? কুয়ো আছে। তুলে দেয় কে? তোর সেই মেয়েটা? দার্জিলিং মেল ছাড়ছে। শেষ মুহূর্ত পর্যন্ত দিদিকে জড়িয়ে ধরে থেকে শেষে কামরায় ওঠে রুক্মিণী। সমর সুটকেস বার্থের নিচে ঢুকিয়ে হ্যান্ডব্যাগ, জলের বোতল গুছিয়ে রাখতে রাখতে তার দিকে না চেয়েই বলে, রুকু, আমি কিন্তু তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি। আমি আস্তে আস্তে সে কথা বিশ্বাস করার চেষ্টা করব সমরদা। তুমি নেমে যাও, টুম্পি ভয় পাচ্ছে। তুমি ভয় পেও না। টুম্পি সত্যি সত্যি ভয় পাচ্ছিল, পাছে বাবা নেমে আসার আগেই গাড়ি ছেড়ে দেয়। মৌসুমী তাকে উঁচু করে ধরে মাসির হাত ছোঁয়ায়। রুম্পা বলে, মাসিমণি, তোমার বাগানে আমরা সামনের বছর ফরগেট নটের ডাল লাগিয়ে দিয়ে আসব। মৌসুমী জালনার মধ্যে দিয়ে বোনের গলা জড়িয়ে ধরে। ভালো থাকবি, খুশি মনে থাকবি। খুশি মনেই থাকি দিদি, বিশ্বাস কর, খুব ভালো লাগছে বেঁচে থাকতে। কালকের দিনটার কথা অনেক দিন মনে থাকবে রে ছোড়দি। গাড়ি নড়ে ওঠে। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন জয়া মিত্রের ছোট গল্প ছকের বাইরে। কেমন লাগলো তা জানাতে এবং আলোচনা চালাতে থাকছে মন্তব্যের বাক্স। ভালো লাগলে তা জানানোর জন্য থাকছে লাইকের বাটন, আর বন্ধু বান্ধব পরিচিত জনকে সামিল করতে চাইলে থাকছে শেয়ারের অপশন। আর হ্যাঁ, গল্প, উপন্যাস, আলাপ আলোচনা কবে, কখন, কি, কোথায় ইত্যাদি নিয়মিত জানতে চাইলে তার জন্য থাকছে একটা সাবস্ক্রিপশনের বোতাম। অতএব দেরি না করে এসব ব্যবহার করা শুরু করে দিন, ভালোই লাগবে দেখবেন। ভালো থাকুন সবাই, গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায় থাকুন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আমাদের পরবর্তী পর্বে। আজ তাহলে আসি।